আমাদের নাজিরাতুল কোরআন আয়োজনের লেভেল 1-এর আজকে সম্ভবত পঞ্চম ক্লাস বা এরকম কিছু। আমরা তো 12টা ক্লাসের পত্র নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আশা করি আজকে উপস্থিতি আস্তে আস্তে বেড়ে যাবে ইনশাল্লাহ। আরো বাড়ার কথা। তারপর হয়তো আস্তে আস্তে লেট হচ্ছে অনেকেরই। আমরা এই পর্যায়ে বলতে গেলে যে কটা ক্লাস করলাম আমরা মোটামুটি সিফাতের চ্যাপ্টারটা আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। আমি আজকের ক্লাসে নতুন চেষ্টা করব পুরো সিফাতের বিষয়টা আরেকবার করে একটু আপনাদেরকে সামারাইজ করব সব পুরো বিষয়টা, যে কটা সিফাত শিখানো হয়েছে এবং যদি কিছু বাদ পড়ে থাকে সবগুলো বিষয় দেখাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখাবো কিভাবে আমরা প্র্যাকটিস করব। তো সুতরাং আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের জন্য অনেক প্রাণবন্ত হবে ক্লাসটা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সর্বপ্রথম শিখেছি এই যে সিফাত হামস, তাকরার, কলকলা, মুস্তারিয়া, এর মধ্যে হামস, কলকলা, মুস্তারিয়া আমরা শিখলাম। তো এর মধ্যে হামস বলতে কাকে বলা হয়? হামস হচ্ছে যেই হরফগুলো নরম। প্রথম প্রথম পয়েন্ট হচ্ছে নরম। তারপর হচ্ছে যে হরফগুলো থেকে সবসময় অর্থাৎ সর্বদা বাতাস বের হয়। নরম হওয়ার কারণেই মূলত বাতাস বের হয়। এবং 3 নাম্বার হচ্ছে এই হরফগুলো উচ্চারণের সময় আমরা বাতাসের দিকে বেশি খেয়াল করব এবং এর বিপরীতমুখী হরফ আছে, যদি আমরা বাতাস না বের করি বিপরীতমুখী হরফের দিকে চলে যাবে। তো এর পরেও আরো কিছু কথা থাকে যে এই বাতাস বের হওয়ার হরফ হচ্ছে 10টা, অর্থাৎ নরম হরফ 10টা। তার মধ্যে শেষের 2টা একটু ব্যতিক্রম, যেখানে সর্বদা বাতাস বের হবে না, অর্থাৎ কাফতা এগুলো শুধুমাত্র সাকিন অবস্থায় বাতাস বের হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি হামসের বিষয়গুলো বুঝলাম যে ফা, পি, হু, এফ, এভাবেই আর কি আমরা আহ চেষ্টা করব। তারপর হ্যাঁ, হেই, হু, আহ, এটা যে প্রাথমিক প্রক্রিয়া আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রে। তারপরের ধাপ আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে আপনাদের একদম যখন হরফগুলো আপনার নিয়মের মধ্যে পড়বেন তখন জবর, জের, পেশ, সাকিন এই 4টা বিষয়ের উপরেই প্র্যাকটিসটা করতে হয়। এবং এই হরফগুলো মনে রাখার একটা কৌশল হচ্ছে যে ফাহাসাহু শাখসুম সাকাত, সবগুলো একসাথে বলা। আশা করি এই হামসের বিষয় নিয়ে কারো কোনো সমস্যা নেই, ডাউট নেই। আর এরপর আমরা শিখেছি হচ্ছে আহ মুস্তালিয়া। হ্যাঁ, মুস্তালিয়া হরফ। মুস্তালিয়া হচ্ছে যে হরফগুলো সর্বদা মোটা হয়, সেটা জবর, জেড, পেশ, সাকিন যাই হোক না কেন, তাসদিদ যাই হোক না কেন, সর্ব অবস্থায় সেটা মোটা হবে। এমন হরফ হচ্ছে 7টা: সদ্দ, তজ, খ, গইন, কফ বা গইন, খ, কফ যেটাই বলি না কেন। তো এই 7টি হরফ আপনার সর্বাবস্থায় মোটা করতে হবে, জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ যাই বলি না কেন। আর এই হরফগুলোর বিপরীতমুখী হরফ আছে, যে আহ সদের বিপরীতমুখী সা, দদের দা, তয়ের তা, জয়ের দা, কফের কা। এই যে বিপরীতমুখী হরফ যখন আমরা মোটা না করব তখন অটোমেটিক বিপরীতমুখী হরফে চলে যাবে, যেটা আমাদের নামাজ ভঙ্গ হওয়ার জন্য যথেষ্ট, বা আমরা যদি তেলাওয়াত বলি তেলাওয়াত অশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে এই হরফগুলো উচ্চারণের সময়। শুধুমাত্র আপনারা হরফ শিখার ক্ষেত্রেই না, এটা আপনার তেলাওয়াতের জন্যই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা তো হরফ আলাদা আলাদা শিখতেছি, নিয়মগুলো আলাদা আলাদা শিখতেছি, কিন্তু তেলাওয়াতের সময় তো এগুলোর আসল প্রক্রিয়া, আসল যেই প্র্যাকটিস সেটা হয়। তো এই হরফগুলোর ক্ষেত্রে আমাদের সেম ওয়েতে প্র্যাকটিস করতে হবে জবর, জের, পেশ, সাকিন এমন ভাবেই, যেমন ত, তই, তু, এত, এমন আমাদের লাউডলি প্র্যাকটিস গুলো করতে হবে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, কলকলা। এই ক্লাসটা আমি নিতে পারিনি আপনাদেরকে, আরেকজন আমাদের ওস্তাদ উনি আপনাদেরকে নিয়েছে আশা করি। তারপর আমি আমার মতো করে একটু বুঝিয়ে দিচ্ছি। এই কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ হচ্ছে কোরআনের মধ্যে, অর্থাৎ আরবি 29টি হরফের মধ্যে সবচেয়ে শক্তিশালী হরফ, যেগুলো সর্ব অবস্থায় শক্ত হবে। সেটা জবর বলি, জের বলি, সাকিন, তাসদিদ যাই বলি না কেন। আর শক্তের মধ্যে যে ধাপ আছে 3টা আমি আপনাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে একদম প্রাথমিক শক্ত, অর্থাৎ মোটামুটি শক্ত। তারপর হচ্ছে মধ্যবর্তী অবস্থান, যেটা খুব বেশি শক্ত না
আবার খুব বেশি নরমও না। হুম, এটা হচ্ছে মধ্যবর্তী অবস্থানে। তারপর একদম সর্বশেষ পর্যায়ে যেটা একদম সবচেয়ে শক্তিশালী, এমন হচ্ছে এই ৫টা কলকলার গুলো। এগুলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী হরফ। আর আপনি যদি এগুলোকে নরম করে উচ্চারণ করেন বা সাধারণ শক্ত করেন তাহলে কিন্তু আপনার উচ্চারণটা শুদ্ধ হবে না। উচ্চারণের মধ্যে যেই একটা তেজ বা যেই বিষয়টা একদমই গুরুত্বপূর্ণ সেটা থাকবে না। সেটা কি? সেটা হচ্ছে কলকলা। অর্থাৎ আপনাকে এই সবচেয়ে শক্তিশালী হরফ থাকার কারণে এটাকে আমাদের প্রেশার দেওয়ার কারণে এটা কম্পন করবে। আর যখন একটা শক্তিশালী কিছু না থাকে সেটা কিন্তু কম্পন করে না। আর এই কম্পনের কারণই হচ্ছে এটা যে এগুলো সবচেয়ে শক্তিশালী হরফ। তো এমন হরফ হচ্ছে ৫টি। কফ, ত, বা, জিম, দাল। এগুলো মনে রাখার একটা কৌশল হচ্ছে কতবা জাদ্দুন। এটা না হলে সমস্যা নেই, কফ, ত, বা, জিম, দাল তো আমাদের সবারই মাথায় থাকে। তো সেক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে। কলকলা কখন হয়? কলকলা তো জবর জের পেশ সাকিন সবসময় হয় না। কলকলা শুধুমাত্র সাকিন অবস্থায় হয়। শুধুমাত্র সাকিন অবস্থায় হয়। অর্থাৎ আমরা কিন্তু শক্তের সাথে সাকিনের সম্পর্ক না। বিষয়টা হচ্ছে শক্ত হরফ এগুলো খুব। সেজন্য সাকিন দিয়ে যখন পড়বো সেটা পড়ে বসে থাকবে না, সেটা কম্পন করবে। আর এই কম্পন করার কারণ হচ্ছে এই হরফগুলো শক্ত। আশা করি আমরা সামঞ্জস্যতার বিষয়টা বুঝতে পারতেছি। এবার আসি, এই হরফগুলো কম্পন যেহেতু করবে আমরা জানি, এই কম্পন করার পর সেটা কোথায় যাবে? আমরা একটা জিনিস কম্পন করলো, আপনি একটা বল আপনি আহ এই যে ওয়ালে মারলেন বা কোথাও মারলেন, এটা আপনার কাছে ফিরে আসবে। কিন্তু এই মারার উপর নির্ভর করতেছে কিভাবে মারবেন, সেটার উপর নির্ভর করতেছে ফিরে আসাটা। আপনি যদি নিচ থেকে মারেন তো সেটা আপনার বাউন্স খেয়ে এটা উপরের দিকে চলে যাবে। আর আপনি যে সরাসরি মারেন সেটা সরাসরি আসবে। এমন কিছু বিষয় থাকে। ঠিক এই যে ৫টি হরফ, এই ৫টি হরফের মধ্যে কফ ত, কফ ত এই ২টি হরফ হচ্ছে আমাদের উপরের দিকে যাবে, অর্থাৎ জবরের দিকে ধাবিত হবে। আর জবরের দিকে ধাবিত হওয়ার মূল কারণ হচ্ছে এই ২টা হরফ কিন্তু আরেকটা সিফাতেও আছে। আমরা জানি সদ্দ, তজ, খ, গইন, কফ। সেখানে সেই মোটা হরফের সিফাতে থাকার কারণেই মূলত এগুলো উপরের দিকে যায়। মোটা সবসময় উপরেই থাকে। মোটা জিনিস সবসময় উপরেই থাকে। আর চিকন জিনিস সবসময় নিচেই থাকে। তো এটা আপনারা এইভাবে মাথায় রাখবেন। কারণ এই যে বাকি ৩টা হরফ বা, জিম, দাল, বা, জিম, দাল, এই ৩টা হরফ কিন্তু চিকন। বা, বি, বু। আমরা কিন্তু ব, বি, বু বলি না। বা জ, জি, জু বলি না। আমরা জ্যা, জি, জু চিকন করি। দে, দি, দু চিকন করি বলি। এই চিকন হওয়ার কারণে এগুলো যখন আমরা সাকিন অবস্থা করব তখন কম্পন করে নিচের দিকে যাবে। অর্থাৎ উদাহরণ যদি দেখাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা। কুবে নিচের দিকে গেল। তো এই কফ তো হচ্ছে আমরা যখনই সাকিন দিয়ে পড়বো আক, আত, আকি, ইক, উক, এইভাবে সবসময় উপরের দিকে যেতে থাকবে এটা। আর বাজিমদাল হচ্ছে চিকন হরফ হওয়ার কারণে এগুলো নিচের দিকে যাবে। অর্থাৎ অ্যাবে, উবে, ইবে, আজে, উজে, ইজে, এই যে নিচের দিকে যাচ্ছে। এভাবেই আমাদের মূলত প্র্যাকটিস গুলো করতে হবে। এখানে যদি উদাহরণগুলোর দিকে তাকাই, وأعتدنا وأعتدنا لعبرة وأجر كبير। এই যে আমাদের মোটামুটি মোস্তালিয়ার হরফের পর যেই কলকলার হরফ, এগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কলকলার বিষয়গুলো কিভাবে আমরা প্র্যাকটিস করব এবং এই এই হরফগুলোর কাজগুলো কি। তো কলকলার কাজ খুব কঠিন কিছু না, শুধুমাত্র সাকিন অবস্থা, এটা আগে মাথায় রাখতে হবে। আমরা যে কোনো জিনিস আগে কোন কারণে সেটা মোটা হয় বা কোন কারণে সেটা চিকন হয় বা কোন কারণে কম্পন করে, এই কারণটা আগে খুঁজে বের করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তো সেক্ষেত্রে কলকলার বিষয়টা কম্পন করবে কেন? কারণ কম্পন করবে এই হরফগুলো শক্ত। শক্ত হওয়ার কারণে এই হরফগুলো কম্পন করেই উপরে যাবে, নয়তো নিচে যাবে। যদি সেগুলো কফত হয় কখনো আসে সাকিন অবস্থায় তাহলে কিন্তু সেটা উপরের দিকে যাবে। আর যদি আপনার যদি বাজিমদার আসে তাহলে সেটা কম্পন করে নিচে যাবে। এই হচ্ছে বিষয়গুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই হরফগুলো প্র্যাকটিসের কিছু সূত্র, যেগুলোর মধ্যে দিয়ে আমরা এই হরফগুলোর যথাযথ
প্র্যাকটিস করব। এটা হচ্ছে প্রাথমিক প্র্যাকটিস, হরফগুলো যথাক্রমে জবর, জের এবং পেশ দিয়ে, এছাড়াও সাকিন এবং তাসদিদ দিয়ে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে প্রাথমিক একদম বিষয়, যখন আপনারা নিয়মগুলো পড়বেন, কাউকে শিখাবেন বা আপনি নিজে শিখতেছেন, নিজে পড়তেছেন তখন। কিন্তু শুধুমাত্র হরফগুলোর প্র্যাকটিস করবেন আপনি তেলাওয়াতকে উদ্দেশ্য করে, তখন কিন্তু আপনাকে এই যে সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। এরকম 2টা সূত্র আছে, আমি আপনাদেরকে আজকে একটা দেখাবো, আরেকদিন আরেকটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে দেখতে পারতেছেন এই যে বাবি, বু, আবে, বুবান, বাবি, বাবেনা, মিনাল বুবেনি, বাবেনা, এটা কিন্তু নিচে গেল, বাবেনা মিনাল বুবেনি, বিবাবা ওয়ালি বাবা। এখানে আমরা যদি কঠিন কোনো হরফ দেই, কঠিন হরফ কোনটা আছে, যেমন আমি যদি গইন দেই, হ্যাঁ, তাহলে কেমন হবে বিষয়টা, গ, গুই, গুই, গ, গুই, গু, আও, আও হবে, হ্যাঁ, গু, গন, গুই, গগনা মিনাল গুগনি, গুইগগন ওয়ালি গগ। এমন ভাবে আমি যদি বদের কথা বলি, দ, দুই, দু, আও, দু, দন, দ, দুই, দ, দুই। এই যে আমি একটা হরফকে এতটা প্র্যাকটিসের মধ্যে রাখতেছি মুখে, যখন এটা 5 বার 7 বার বলবেন একটা হরফকে নিয়ে, তখন আপনার ওই হরফটা দেখবেন যে প্রায় 30% আপনার আপনার মুখের সাথে কন্ট্রোল হয়ে গেছে, আপনি এটা অ্যাডজাস্ট করে ফেলতে পারছেন। কিন্তু আমরা করি কি, সবসময় তেলাওয়াতেই পড়তে থাকি, কখনো এর বাহিরে অন্য কোনো ভাবে কিছু প্র্যাকটিস করি না, যার ফলে আমাদের মুখে সেটা কখনো অ্যাডজাস্ট হয় না। তো আমরা যদি কফ দিয়ে বলি, ক, কই, কু, ক, আজকে আমি মুস্তালিয়া হরফ দিয়ে এই প্র্যাকটিসটা আপনাদের করাবো। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা উদাহরণ দেই কেন ইম্পর্টেন্ট। ধরেন আপনার আজকে মুস্তালিয়া পড়লেন, হ্যাঁ, এখন মুস্তালিয়ার হরফগুলো আপনি প্র্যাকটিস করবেন যে কোনো একটা সূরায়, সূরা ফিল বলতেছি, হ্যাঁ, তো সূরা ফিলের মধ্যে কি প্রতিটা হরফ মুস্তালিয়ার না? তাহলে আপনি মুস্তালিয়াটা কিভাবে প্র্যাকটিস করবেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে সরটা খালি পেয়েছি আমরা প্রথম আয়াতের মধ্যে, তাহলে এখানে কিভাবে প্র্যাকটিসটা হবে? আলাম ইয়াজআল, এখানে কলকলা পাইছি, ইয়াজআল কাইদাহুম ফি তাওযিল, এই যে দত পাইছি মুস্তালিয়ার অর্থাৎ মোটা, ফা পাইছি হামসের। এরকম অনেকক্ষণ পর পর এক একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় পাই, তো সেক্ষেত্রে তখন আমাদের প্র্যাকটিসটা হয় না। এই জন্য বাহিরের কিছু আমাদের প্র্যাকটিস করতে হবে, মাধ্যম অনুসরণ করতে হবে কিছু, যে মাধ্যমে আমরা যখন প্র্যাকটিসটা রেগুলার করব তখন আমরা তেলাওয়াতের মধ্যে এটার আসল ফিডব্যাকটা পাবো। তো এই কারণেই আমরা যে কোনো হরফ এখানে অ্যাডজাস্ট করবো, যেমন ত যদি বলি, ত, তুই, তুই হবে তি না, ত, তুই, তু, এল ত, তু, তন, ত, তুই, ততনা মিনাল তুতনি, কিতাতান ওয়ালিতাতা। এভাবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো হরফ প্র্যাকটিস করবো। আমি আগে যেরকম বলেছিলাম না, যে বা করা লাগবে না, আলিফ করা লাগবে না, তা করা লাগবে না, এগুলো আমরা বাংলা ভাষার সাথে আছে, এমন কিছু দরকার নেই। আপনি পুরো 29টা হরফ দিয়ে এই প্র্যাকটিস গুলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এমন আরেকটা রুল আরেকটা আছে, এটা হচ্ছে এরকম, ত, ত, ওয়ালি তত, ত, ওয়ালি তু, তত, তৈ, ত, তৈ, ত, ত, ওয়ালি ত, ত। ওটা আরেকটা সূত্র। এই বিষয়গুলোর আমরা, এগুলোর কোনো অর্থ নাই, বা আমরা যখন বলতেছি এটার কোনো ভাষা নাকি বা কিছু এরকম কিছু না, এটা জাস্ট একটা প্র্যাকটিসের মাধ্যম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা চেষ্টা করব আজকে আপনাদের কাছ থেকে নিতে, আমি চেষ্টা করব আপনাদের মধ্যে থেকে যে আমি যে কোনো হরফ বলবো সেই হরফ দিয়ে প্র্যাকটিস গুলো করতে হবে। যদি যায় ভুল আমি দেখাবো, বিশেষ করে আমি মুস্তালিয়া হরফগুলি ধরবো, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গাটায় ঝামেলা হয় অনেকের, বেশিরভাগেরই ঝামেলা হয়। এখানে যদি কাফতা জিজ্ঞেস করি, কাফতা গুলো একটু প্রবলেম হইতে পারে, সেজন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। কে, কি, কু, এক, এক, হ্যাঁ, এই যে আমি এক বললাম কারণ কাফের বিষয়টা আপনাদেরকে শিখিয়েছি। কু, কেন, কে, কি, কেক, না, মিনাল কুকনি,
ইকাকা ওয়ালিকাকা। এভাবেই আমরা প্র্যাকটিস করবো নিয়মিত ইনশাল্লাহ। তো আমরা আপনাদের কাছ থেকে আজকে নেওয়া শুরু করবো ইনশাল্লাহ এখন। আর আপনারা কেউ যদি চান অবশ্যই সবাই হ্যান্ড রেজ করবেন, সবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। হরফের প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের এখান থেকে কিছুটা উপকার হলে সেটাই আসলে দিন শেষে কামিয়াবি। আর যখন আমি এই চাপটা শেষ হয়ে যাবে, আগামী ক্লাস থেকে যখন আমি ইনশাল্লাহ আবার শুরু করবো রুলস, যেগুলো হচ্ছে তেলাওয়াতের রুলস বা অর্থাৎ টানগুন্ডার রুলস, তখন কিন্তু আর সিফাত নিয়ে আমি দেখবেন যে মাথা ঘামাবো না। তো সেই জায়গাটায় আপনার এখন মনোযোগী হতে হবে, সবার কাছ থেকে পড়া নেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই ক্ষেত্রে সাকসেস আনতে পারেন তাহলে লেভেল 2 তে গেলে আপনারা একটু সুবিধা করতে পারবেন, আর তা না হলে সুবিধা করতে পারবেন না, খুব ঝামেলা হয়ে যাবে। কারণ লেভেল 2 তে গেলে আমরা কিন্তু কোনো নিয়মের বিষয়টা এত গুরুত্ব দিই না, আমরা পুরাটা গুরুত্ব দিই প্র্যাকটিক্যাল। অর্থাৎ সেখানে সুরা সুরা শোনা হবে বা প্রতিদিন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা যতটুকু পড়া দেওয়া হয় এই পড়াগুলো নেওয়া নেওয়া হয়। অর্থাৎ পুরো নাজেরা, যেটাকে আমরা বলি নাজেরা রিডিং। মাদ্রাসার মধ্যে বা যে কোনো মাদ্রাসার মধ্যে কয়েকটা স্তর আছে, লেভেল আছে। যেমন যখন সর্বপ্রথম লেভেলটা থাকে নুরানি বলে মক্তব, সেখানে কিন্তু আমরা কায়দা আলিফ বাতা শিখি, আমপারা শিখি এরকম। তারপর নুরানির পর আমরা কোথায় যাই? নাজেরায় যাই, অর্থাৎ কায়দা শেষ করার পর নাজেরা। এই নাজেরা অর্থাৎ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে না, দেখে দেখে কোরআন তেলাওয়াতের সময় কিন্তু আর রুল শেখানো হয় না, যত রুল সব মক্তবে শেখানো শেষ হয়ে যায়। সেটা নামাজের মাসালা হইতে পারে, হাদিস হইতে পারে, বা যে কোনো ধরনের মাসালা হইতে পারে, এগুলো শেখানো হয়। তো এই যে বিষয়টা বললাম, এটা কেন বললাম? যে আপনাদের এখন একটু গুরুত্ব দেওয়া উচিত হরফগুলোর পিছনে, আর যে সিস্টেম বলতেছি সেই সিস্টেমটা ফলো করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা এখন পর্যন্ত কাউকে আমি হ্যান্ড রেজ দেখতেছি না। আপনাদের প্র্যাকটিসের জায়গা যদি কম থাকে তাহলে তো হবে না। কেউ শোনাতে ইচ্ছুক কিনা আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাছ থেকে ধরতে। আর আপনারা পড়া দিলে ভুল গেলেই আপনি শিখতে পারবেন কিভাবে, আর না দিলে তো সম্ভব হবে না। আচ্ছা, আমাদের একজন ভাই হ্যান্ড রেজ করেছেন, আব্দুর রাজ্জাক ভাই, খুলনা। জি, আপনি শুরু করতে পারেন। এটা আপনি বা দিয়ে বলেন আগে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। যেহেতু বা আছে, বা দিয়ে আগে শুরু করেন, তারপর অন্য হরফ। বাবিবু আবে বু বান বাবি বাবি, বাবি বাবিবু আবে বু বুবান। বান বাবে তারপর বাবি বাবে না, বলেন, দেখতে পারতেছেন? বাবনা মিনাল মুবনি বিবাবাউ ওয়ালি বাবা। এটা সবাই মুখস্থ করবেন, আগে মুখস্থ করলে আপনি যে কোনো হরফ মিলাইতে পারবেন। হ্যাঁ, মুখস্থ করে ফেলবেন সবাই। আচ্ছা, এবার আমরা দেখবো নুরুল আমিন ভাই, এমডি নুরুল আমিন ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি শুরু করতে পারেন দদ দিয়ে। আপনি এটা দদ দিয়ে বলবেন, বায়ের জায়গাটা শুধু দদ লাগাবেন। যত লেট হোক সমস্যা নাই, যেরকমই হোক সমস্যা নেই, আপনি আপনার মতো করে রিল্যাক্সে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দদ দিয়ে হ্যাঁ হ্যাঁ, দদ দিয়ে। দদি দু দদি দু আদে আদে কি? এই যে দেখেন, এই যে প্র্যাকটিসটা বললাম, এই প্র্যাকটিসের মূল জায়গায় উদ্দেশ্যটা তো ঠিক নেই। আদে বলবেন কেন? এটা তো মোটা হরফ। আপনি, আমি বলে দিচ্ছি, দত যখন বলবেন এখন আপনারা সবাই চিন্তা করবেন এটা একটা বই হবে। হ্যাঁ, দ দি দু আদ বললে তো আসলে প্র্যাকটিসের হকটা আদায় হবে না। দ বই দু আও আও। দেখেন আমি বলতেছি যখন, আমি আগে শুরু করছি হচ্ছে মুখটা ছড়িয়ে আও, তারপর শেষে এসে আমি মুখটা গোল করলাম, কারণ কি? এই দত কিন্তু মোটা হরফ, আর মুখটা যদি গোলের দিকে না নেন, আদ বলেন, তাহলে সেটা দালে চলে যাবে। তাহলে আবার বলেন দেখি। দদি দু আদো এই যে এবার আসছে, কিন্তু ছুটে গেছে কেন? আদো হয় না, আউ আউ। দদি দু আদ তারপর উদান দাদি এটা তো দাল বানিয়ে ফেলছেন আপনি, মুখটা কেন গোল হচ্ছে না? দ বলবেন, দ দুই, দ দুই। দদি এই তো এবার ঠিক আছে। তারপর এই যে বলেন। দাদনা আপনি মিনাল আপনি মাখরাজটাই জানতেছেন না আগে। এভাবে বললে তো হবে না, আপনার মুখটা গোল করেন। দ বলবেন, দা না, দা না, আপনারটা দা হইতেছে বারবার। দ, দদ না মিনাও দুধনি। আচ্ছা আচ্ছা
ضدنا من الددن এই তো এবার হইতেছে। তারপর ددادا 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 আপনি পুরোটাই ددادا হ্যাঁ দাল হয়ে যাচ্ছে। আচ্ছা থাক, সমস্যা না, আপনি প্র্যাকটিস করবেন বাসায়। এটা দা হয়ে যাচ্ছে বারবার দুইটা বারবার দা হইতেছে, দ বলতে হবে জিনিসটা। দুইটা দ হবে, দা না, দুই দ। দিদ হ্যাঁ এই তো, এই জিনিসটা তো আসতেছে আপনার, কিন্তু আপনি অসতর্কতার কারণে আবার দা হয়ে যায় বারবার। দুই দ, দ, দিদা দৌদান বলি দ, দ। লিদা লিদদান লিদদান হ্যাঁ মাশাআল্লাহ। লিদদান হ্যাঁ তারপর ওয়ালি দ, দ, লিদদা ওয়ালি দ, দ। লিদদা হ্যাঁ এবার ঠিক আছে, মাশাআল্লাহ। প্র্যাকটিস করতে হবে অনেক, আপনাদের হরফের জায়গাগুলো দেখছেন এখন কিভাবে বের হইতেছে আসলে। তারপর শাহ খন্দকার ভাই আছেন, আপনি শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। আপনিও দদ দিয়ে বলেন দেখি। দ দি দু দি না, দেখেন আদ দ, আপনারও দাল হয়ে গেছে পুরাটা। দ বই হবে, বই, দি না, বই। দ দুই দ দু, দ দুই দু আদ হ্যাঁ দু দান দা দি এই যে আবার দাল বানিয়ে ফেলছেন। দু দ দন দ দি দুই। দু দান দা দি তারপর উম, দাদনা মিনাল দুদনি হুম দাদা দাও ওয়া ওয়া আবার দাল লিদা বানিয়ে ফেলছেন, দান আবার দাল হয়ে গেছে। বই দ, দং। দিদা দাও ওয়া লিদা দান আবার দাল লিদা বানিয়ে দান দা হবে কেন বুঝতেছেন না আপনারা। দ হবে, দা না। ওয়ালি দ, দ, বলেন। ওয়ালি 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 দা ওয়ালি দান ওয়ালি দ, দ। ওয়ালি দা হ্যাঁ এই তো, ওয়ালি দা হ্যাঁ এটা মোটেও কখনোই দা না, জিনিসটা দ হবে। এই প্র্যাকটিস গুলো আসলে এই জায়গাটায় আসলে বোঝা যায় কার কতটুকু আছে। তো আপনাদের সবারই ঝামেলা আছে এই জায়গাটা। একটু এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ আজকে বাসার কাজ থাকবে এটাই, আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন। আমি এটার পিছনে দরকার হয় 3 দিন সময় নিব, যে বারবার এই বিষয়গুলোর উপরে, বিশেষ করে মোস্তালিয়ার হরফ, মোস্তালিয়ার 7টি হরফ আপনারা এই জায়গাটা নিয়ে প্র্যাকটিস করবেন। যেমন ওই যে আমরা যখন দেখি না যে প্রমিত উচ্চারণ শেখার সময় আমরা কি প্র্যাকটিস করি, ওই যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। কেন বলি এটা? এগুলো বলি হচ্ছে যাতে আমাদের কি হয়, এই যে মুখের জড়তা যাতে কাটে। এমন অনেক কিছুই আছে বাংলার ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, ঠিক আরবির ক্ষেত্রেও এরকম এই বিষয়টা আছে। আরেকটাও আছে, ওটা আমি দিই নাই, ওটা একটু বেশি কঠিন আর একটু। আপাতত এই জিনিসটাই আপনাদের কন্ট্রোলে আনাটা প্রয়োজন। আচ্ছা এই পর্যায়ে আছেন আমাদের সবাই দদি বলবে নাকি, দদটা ক্লিয়ার হোক। আহসানুল কবির ভাই, একে এম আহসানুল কবির ভাই, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ত দিয়ে বলবেন, ত। তো আমি তো শুনতে পাচ্ছি। তুই তু আত্ত হ্যাঁ তু তন তত্ত তত্ত ততি, তত্তি ততি হবে, তু তন ততি। তু তন তত্তি তারপর তৎ না না, তৎ জিনিসটা কলকলা হরফ, তত হবে, তত্ত তত না, তত্ত তত না। তত্ত না মিনাল তুব তুব তত্ত তত্ত তুতনি। তুতুনি হুম তুই ত তন তওয়ালি ত তন তন না, ত শেষে একালিফ টান হয়, ত তা হয়। তন ত হ্যাঁ ত আপনারা একটা জিনিস সবাই একটু দেখেন, সবাই যখন বলবেন এই একদম এই আজকে সূত্রটা সর্বশেষ যেই হরফটা আছে, এটা কিন্তু তন হয় না। যে কোনো সময় থামার সময় যদি আপনি শেষে একালিফ দেখেন, সেটা একালিফ টান দিয়ে থামতে হবে, সেটা কখনোই তানবিন বা জবর বা জের কিছুই তখন থাকলে লাভ নাই। সেই জিনিসটা ওই একালিফ টান টান দিয়ে থামতে হবে। যেমন এখানে যদি আপনি থামতেন, এই যে বুবেন, বুবেনি বিবা বা, তাহলে বিবা বা বলে থামতে হতো, কিন্তু আমরা না থামার কারণে এটা বিবা বাউ ওয়ালি বলতেছি। তো ওয়ালি বা, বা, এটা বা হবে। হ্যাঁ তাহলে এখানে ওয়ালি ত, ত। আশা করি বুঝতে পেরেছেন। যাক মাশাআল্লাহ, আপনার হরফের উচ্চারণটা ঠিক আছে মাশাআল্লাহ।
কিন্তু এটা হচ্ছে মুখস্থ নাই তো, নতুন ফেস করছেন, সেই ক্ষেত্রে আর কি একটু ঝামেলা হয়েছে। আশা করি এটা মুখস্থ করে ফেললে সুন্দর হবে। এ পর্যায়ে আছেন আহ আব্দুল মুকিত ভাই আছেন, আপনি শুরু করতে পারেন। আপনি আসসালামু দদ আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দদ দিয়ে বলবেন। দুদি দু আদ দু দাং দাদি হুম, তারপর দাদ দাদ নাদি দাদ নাদি নাল দুদনি ইদা দং ওয়াদি দা দা। মাশাআল্লাহ। আপনি কি আমাদের লেভেল 2 এর আব্দুল মুকিত ভাই? পুরানো হুজুর। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এই জন্য অনেক স্মার্ট লাগতেছে আপনার উচ্চারণটা। আমি ভাবতেছি আব্দুল মুকিত ভাই তো আমাদের লেভেল 2 এর। যে, মাশাআল্লাহ। না, এটা উচ্চারণ আপনার কাছ থেকে অনেক শুনছি তো হুজুর। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আসলে আমাদের পুরাতন বেসে যাদের উপরে আমার একটা আইডিয়া হয়ে গেছে আর কি, বারবার শুনতে শুনতে তেলাওয়াত বা যে কোনো কিছু, এই জন্য যেহেতু ভালো লাগে। মাশাআল্লাহ, খুব ভালো ছিল। আহ এই পর্যায়ে আব্দুল মমিন ভাই আছেন একজন, আপনি শুরু করতে পারেন। জি, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি দদ দিয়ে শুরু করেন। দ দি দু আদ আদো না, ছুটবে না, এটা কিন্তু দদ, এটা কিন্তু কলকলা হবে না, এটা আউদ আউদ। আদ আদ হ্যাঁ, তারপর দু ধন দ দি দুই দুই। দ দি দ দি তারপর দ দ না মি নাল দো দে নি এটা খেয়াল করেন, এই জিনিসটা ছুটবে না কখনো, যদি ছুটে সেটা কলকলা হয়ে যাবে। দদ না মিনা দুধ নেই, বলেন। দ না মি নাল দো নি তারপর ই দ দ ওয়ালি দ দ হ্যাঁ, তাহলে আপনার সমস্যাটা কোন জায়গায় হইতেছে? এই ছুটে যাইতেছে, ছুটে যাওয়ার প্রবণতাটা কমাইতে হবে। আপনি ত দিয়ে প্র্যাকটিস করার সময় কিন্তু ছুটবে, এটা কিন্তু দদ। কারণ ছুটবে কোন কোন হরফ? কফ তো বা জিম দাল। যেমন এখন জি যদি আপনি ত দিয়ে করতেন তাহলে কিভাবে হইতো জিনিসটা? ত তুই তু আত। আত আর এটা দদ হওয়ার কারণে দ দুই দু আউ। আদ হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। কফ জি তো বা জিম দাল এই 5টা হরফ ছাড়া বাকি কোনো হরফ কখনোই সাকিন অবস্থায় ছুটবে না, খেয়াল করতে হবে। জি জি, আসসালামু মাশাআল্লাহ, আলাইকুম। ভালো ছিল। এই একটা জায়গায় একটু প্র্যাকটিসের বিষয় আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সামনে। আপনাদের এরপর আমি দেখতে পারতেছি রফিকুল, জি রফিকুল আমিন ভাই আছেন, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দদ দিয়ে বলেন। ব দি দু আউ বু দু দু দা দুদন্দম হ্যাঁ বলেন, দু দন দ দুই। দদি দুদন্দদি হ্যাঁ, তারপর আহ, সব বায়ের জায়গাটা। দাইনা মিনাল হ্যাঁ দুধনি হ্যাঁ, দি দ দাও ওয়ালি দ দা দি দ দা দ না, বলি দ দ। দ দি দ দ হ্যাঁ, মোটা করতে হবে একদমই ক্লিয়ার করে। রাইট ইনশাআল্লাহ। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখি শীট করে দিব এগুলো, সবগুলো যে কোনো আর কি, অন্তত মোটা হরফগুলো দিয়ে, এখানে যেমন বা দিয়ে আছে যেমন দত দিয়ে বানিয়ে দিব, তারপর হচ্ছে সদ দিয়ে ত দিয়ে এগুলো দিয়ে আলাদা আলাদা বানিয়ে দিব আপনাদের জন্য যাতে সুবিধা হয়। আমরা আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ যতটুকু সম্ভব হয়। বাকিটা আপনাদের একটু আগ্রহের জায়গাটা ঠিক থাকতে হবে, রেসপন্স করবেন সবাই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, খুব সুন্দর ছিল। এই পর্যায়ে এরকম আরেকটা উপর দিয়ে বলতে চাই স্যার। জি জি, জি স্যার বলেন, কোন উপর দিয়ে বলতে? আপনি আহ আপনি সদ দিয়ে বলেন। সি সু আস আস সু কেন? আউফ, আউফ সা মোটা করে বলতে হয়। দেখেন আস মোটা করে আউফ। আস তারপর সু সা সা না, সি এটা সিন হয়ে গেছে। সু সন স সুই। সু সন সন বলেন। সসি সু সন সসি স সি হ্যাঁ, গুড, এবার ঠিক আছে। তারপর সসনা মিনাল সুসনি সি স
সউ ওয়ালি স স হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে আপনার তো মাশাআল্লাহ ইমপ্রুভ আসতেছে। আপনাদেরকে সবাইকেই বলবো আপনারা এটা মুখস্থ করে ফেলবেন বা দিয়েই। আগে বা দিয়ে মুখস্থ করে ফেলবেন। আমরা যেমন হাঁটতে বসতে আমরা গান গাই না যে একটু গুনগুন করে। আপনারা বাসায় গুনগুন করে কাজের ফাঁকে ফাঁকে দেখবেন যে এটা পড়তে ভালো লাগতেছে। যে কোনো হরফ দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আম ক্যা, কি, কু, এক, কু, কান, ক্যাকি, ক্যাকনা, মিনাল, কুকনি। এটা যদি খুব ভালো পারেন আমি আরেকটা দিব আপনাদেরকে। কিন্তু এটা যদি অনেক দুর্বলতা থাকে আমি আরেকটা দিয়ে তো আপনাদেরকে বিপদে ফেলানোর কোনো প্রশ্নই আসে না। তো আপনাদের আগ্রহ থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে রেগুলার। অন্তত যদি আমি 10 জনের কাছে ভালোভাবে শুনতে পারতেছি বা মনে হচ্ছে তখন আমি বলবো যে ম্যাক্সিমাম সবারই ভালো হবে আশা করি। তো আমি ইনশাল্লাহ আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করবো যে আপনাদের আগ্রহটা কিরকম আছে। কারণ দিন শেষে প্র্যাকটিসের উপরে কিচ্ছু নাই ভাই। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো আপনার মুখ থেকে আসবে। এটা আপনি সারা জীবন কোরআন শরীফ পড়লেও জিনিসটা প্র্যাকটিস হবে না। কারণ আমি বারবার বলি যে কোরআন তেলাওয়াত করা একটা বিষয় আর মাস্ক করা আরেকটা বিষয়। তেলাওয়াত করলে মাস্কের পার্ট কখনোই আপনার ফিল আপ হবে না। আপনি তেলাওয়াত করলে জাস্ট তেলাওয়াত করতেছেন, ওখানে কখনো ইমপ্রুভ আসবে না হরফের উচ্চারণগুলো। অনেক হাফেজ আছে, হিউজ হাফেজ আছে যাদের তেলাওয়াত খুবই অশুদ্ধ। কারণ তারা শুধু মুখস্থই করে ফেলছে, মুখস্থ করে কোরআন শরীফ মনে করছে হাফেজ, কিন্তু অশুদ্ধ হচ্ছে তেলাওয়াত। কারণ তারা কখনো মাস্ক করে নাই। তো মাস্কের চর্চাটা আমাদের দেশে খুব দেরিতে আসছে, সেই কারণে এই জায়গার ক্ষেত্রে বিশেষ করে অফলাইনেই পাওয়া যায় না আসলে দিন শেষে, অনেক বড় বড় মাদ্রাসাগুলোতে আছে। তো আপনারা এখন অনলাইনে পাচ্ছেন এই সুবিধাগুলো। আপনাদের যদি আগ্রহ দেখি তাহলে আমি অনেক কিছু আপনাদের কাছ থেকে দিতে পারবো। তো আগ্রহটা সবাই একটু বজায় রাখবেন ইনশাল্লাহ। ইয়াসিন আরাফাত ভাই আছেন, আপনি দদ দিয়ে শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। ضي أب ضو ضن ضدي না, দুই স্পষ্ট করে। ضدي হ্যাঁ, তারপর ضبنا من الضبن دي ضا ضو দিদ ولي না, ضا ضا আপনি যদি দিদ বলেন তাহলে জিনিসটা দি হয়ে গেল, দাল। বই, বই বলেন, বই দ। ضي হুম, ضي ضا দৌ। ضي ضا ضو ولي ضا ضا মাশাআল্লাহ, আপনার উচ্চারণ তো খুব সুন্দর হয়। এখন আপনি জের অবস্থায় আপনারটা আমি খেয়াল করছি যে একটু সুন্দর হচ্ছে না। বই, যেভাবে আপনি তুই, এরপর হচ্ছে যে সুই, এমন ভাবে প্র্যাকটিস গুলো করতে হবে। জের অবস্থাটাই কিন্তু জি সবচেয়ে ইম্পর্টেন্ট। মাশাআল্লাহ, ভালো ছিল। এই এতক্ষণ পর্যন্ত জি ভালো একজনকে পেলাম, সুন্দর ছিল, ভালো লাগলো। এই পর্যায়ে শাহাদাত হোসেন ভাইটা দেখি কেমন হয়। আপনিও দদ দিয়ে করেন দেখি, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। দ দুই দু আদ হুম, দু দু দং দদি দু বলবেন না, জিনিসটা দো। দু বললে জিনিসটা দাল হয়ে যায়। দু, দো, দু। দেখছেন পার্থক্যটা আমি কেমন করছি? দো বলেন, দো দন। দু 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 দন হুম, দদি তারপর বলেন। দদনা হুম, দদনা মিনাল দুধনি হুম, দুই দুই দে- দুই দা না, দুই দা দম, দু বই দ, দুই দ দং। দুই দুই দ দং ওয়ালি দ দ হুম, শেষের লাইনটা একটু কঠিন লাগতেছিল তাই না? জি আশা করি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর আগে জি বা দিয়ে যেটা আছে এটাই মুখস্থ করে ফেলবেন, যাতে আপনি যে কোনো হরফ আপনি অ্যাডজাস্ট করতে পারেন। প্র্যাকটিসটা করবেন ওই অনুযায়ী, যাতে দ্রুতভাবে করতে পারেন। সবাই তো অনেকে আছেন যেখানে হরকতে টান দিচ্ছেন, যেমন দু, দন, দ, দুই, এবং না এমন ভাবে করা যাবে না জিনিসটা। হরকতে যেহেতু টান নাই, এখানেও টান দেওয়া যাবে না। আপনারা খুব দ্রুত যখন পারবেন এমন ভাবে, যেমন ত, তুই, তু, আত, তু, তন, ততুই, তত না মিনা, তত না মিনা, তুতনি, তুই ত, তং, ওয়ালি ত, ত। তারপর স, সুই, সু, আস, সু, সন, সসি, সস না মিনা, সসনি, সুই, স, সং, ওয়ালি স, স। এমন দ্রুত ভাবে আপনি যখন পারবেন তখন বোঝা যাবে না আপনি আসলে পারফেক্ট। আপনার তেলাওয়াতের মধ্যে আপনারটা সুন্দর হবে। কারণ তেলাওয়াতে এক আয়াতের মধ্যে আপনি দুইটা তিনটা পাবেন মাত্র। এই একটা হরফ আপনি এখানে, এই একটা হরফের চর্চা একসাথে 10, 15, 20, 30 বার পেয়ে যাচ্ছেন। তো এটাই আসলে বেনিফিট দিন শেষে। ওকে, তারপর
জি, আমাদের বোনদেরও একটা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ, আপনাদেরটাও নেওয়া হবে। ক্লাস আপনাদের জন্য আলাদা থাকবে ইনশাল্লাহ। এই আমি বলে দিব ইনশাল্লাহ, ভালো একটা সাজেস্ট করেছেন, আমি বলে দেবো ইনশাল্লাহ আপনাদের, যাতে এই অন্তত মাসকের পার্টটার একটা ক্লাস থাকে, অবশ্যই থাকবে। ওকে, তারপর আমাদের আছেন হোসাইন ইব্রাহিম ভাই, আপনি শুরু করতে পারেন। আপনি সদ দিয়ে শুরু করেন। হ্যাঁ, সদের হামসের হরফ আমরা জানি, বাতাস বের করতে হবে অবশ্যই, মোটাও করতে হবে। জি, হোসাইন ইব্রাহিম ভাইকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে শামসুদ্দিন ভাই আছে, আপনি শুরু করতে পারেন, আপনি তো আনমিউট করেই আছেন। বাবু বাবিবু আব বুবান বাব বাবি বাবি, বাবি তারপর বলেন। বাবনা মিনাল কল্পনা করতে হবে, বাবে বাব না বলবেন, বাবেনা বাবে না মিনাল বাবেনা মিনাল বুবেনি। বুবিনি তারপর বিবাবাং বিবান ওয়ালি বাবা। ওয়ালি বাবা এটা বা বা তো খুবই ইজি একটা হরফ, আপনার হচ্ছে সদ ত এগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, কারণ এগুলো মোস্তালিয়া হরফগুলো মূলত ঝামেলা থাকে সবচেয়ে বেশি পরিমাণে। আচ্ছা, আপনাদের দেখি আর হ্যান্ড রাইজ হচ্ছে না কারোই, আপনারা কি আহ আপনাদের যদি আর কারা শোনাতে চাচ্ছেন অবশ্যই হ্যান্ড রাইজ করতে পারেন। এই জিনিসটাতে আসলে অনেক উপকারিতা আছে, তারপরও আপনারা আপনাদের জায়গা থেকে প্র্যাকটিস করবেন। আশা করি এটা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চাইলে, যে কোনো হরফ দিয়ে আপনি লাগিয়ে তারপর প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শিখিয়ে রাখি, এগুলোর কারণ এগুলো শিখে রাখবেন অবশ্যই। আচ্ছা, হোসেন ইব্রাহিম ভাই তো আনমিউট করছেন না, আপনাকে তো আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আমার আজকে খুব ডিস্টার্ব করতেছে, ওয়াইফাই বারবার রিবুট করছে আচ্ছা আমার। আচ্ছা, হ্যাঁ, এই এখন জন্য এখন ঠিক আছে, আপনি শুরু করতে পারেন দদ দিয়ে। জি, দ দি দো আদ আদৌ ছুটবে না, আউ আউ দো দান দাদি দদি হবে, দাদি কেন হচ্ছে, দদি। অদ জি, দ দি দো অদ আপনারটা দো ছুটে যাচ্ছে, দান আদৌ হবে না। আপনি খেয়াল করেন আমি কি দাদি বলতেছি, আউ হবে, আউ আজ কিছু আসবে না, আপনারটা আদো আদো হয়, জিনিসটা এমন কেন হবে, আউ দু অদ আউ। হুম, তারপর অদ দো দন অদ দদি, অদ দো দান দদ দদি, দদ দদি তারপর দো দান দদি তারপর দদ না, দদ দদনা মিনাল দুধনি হ্যাঁ, জি, তারপর দদনা মিনাল হ্যাঁ, দুধনি দিদা দাও ওয়া দাদা লিদা কেন দা হচ্ছে বুঝলাম না। দ হবে, আপনাদের বারবার বলছি মোটা হরফগুলোর ক্ষেত্রে আগে মুখটা আগে গোল রাখবেন, বলি দ দ অলিদা হবে। জি হ্যাঁ, জি জি, আমি প্রথম বলছি দদনা মিনাল দুধনি দিদা দ ওয়া হ্যাঁ, লিদা এই দা তো কিছুটা আসছে, বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি, এর উপরে কিছুই নাই, প্র্যাকটিস করতে হবে। এরপর রিয়াদ ভাই আছেন, আপনি শুরু করতে পারেন। জি, আপনি 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 একটু অন্য একটা হরফ বলেন, আপনি হচ্ছে বলবেন ত, ত হরফ দিয়ে বলেন দেখি। জি, রিয়াদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটু কাজের কারণে দেরিতে আসছি। এটা শুধু বাটার পরিবর্তে এখানে ত দিয়ে করব। এখানে শুধু বা এর পরিবর্তে আপনি তটা যুক্ত করবেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম। ক তি তু আত হ্যাঁ, তু তাং তন হবে, তু তন ত তুই। তং ততি হুম, তু তং ততি
তারপর ততনা ততনা মিনাল তুতনি হুম তুই তো ইতাবান ওয়ালিতাতান বলি তো হবে। জি ওয়ালিতাতা হ্যাঁ মাশাল্লাহ। যাক মাশাল্লাহ, আজকে আমি আর এটাতে সময় ব্যয় করতেছি না। আশা করি আপনারা সিস্টেমটা বুঝেছেন। আমি একটু সামনের দিকে আগাই, আপনাদের রুলস এর বিষয়গুলো খুব দ্রুতই ইনশাল্লাহ আপনাদের ঢুকতে থাকবো। মোটামুটি এই সিস্টেমেই আপনার হরফগুলো প্র্যাকটিস করতে হবে। আরেকটা আছে সূত্র, এটা আমি আপনাদেরকে দেখাবো আরেকদিন। যেমন দ দৌয়ালি দ দৌয়ালি দু দ দই দ দই দ দৌয়ালি দ দ, ওটা একটু কঠিন। তো আমি এই জিনিসটা কি একটাই দিলাম যাতে একটাই আপনারা প্র্যাকটিস করতে পারেন খুব ভালো করে। এবার আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো আমি মুখস্থ করে রাখবো। একটু পরের পেজটা আর একটু দিবেন। এই যে এটা, হুম জি এটা ওকে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে আছে তানবিন, হরকত, এই কিছু কিছু বিষয় আছে, এগুলো আমরা কিন্তু আগে থেকে মাথায় রাখবো। হ্যাঁ, এই যে তানবিন, তানবিন কাকে বলে? আমরা এখন যেহেতু সামনে রুলসে চলে যাব, কিসের রুলস? নিয়মের রুলস, অর্থাৎ যেই রুলস গুলো টান গুন্নার ক্ষেত্রে ইউজ হয়। আমরা অলরেডি হরফের পার্ট শেষ করে ফেলেছি। হরফের পার্টে কি কি থাকে? মাখরাজ থাকে, সিফাত থাকে। যদিও আমরা লেভেল 2 তে মাখরাজ গুলো আরো ডিপলি শিখানোর চেষ্টা করি, অর্থাৎ হরফকে ভেঙে চুরে একদম হরফটা কোন জায়গা থেকে আসবে, তেলাওয়াতের মধ্যে কিভাবে সেটা কার্যকর করবে সেটা আপনাদেরকে দেখানো হয়। তো আপনারা লেভেল 1 এ যেহেতু আছেন, আপনারা এই জায়গাগুলো আপনারা আগে পরিপক্কতায় আনেন, এই রুলস গুলো আগে মাথায় নেন, তারপর ওখানে ইউজ টু হবেন আপনারা। কিন্তু এখন যদি আপনাদেরকে ওই কঠিন অবস্থাগুলো দেখাই, আপনাদের কাছে মনে হবে তেলাওয়াত খুব কঠিন, কিন্তু না, এই এই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এবার আসি তানবিন কাকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এটা একদম মুখস্থ রাখবেন সবাই, ভালো মতো মুখস্থ রাখবেন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যখন দুই জবর বা দুই জের দুই পেশ যে কোনো কিছু দেখবেন, এটা মনে করবেন এটা তানবিন। এরপর হচ্ছে হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আপনাদেরকে আমি কিন্তু জিজ্ঞেস করব যখন আপনাদেরকে রুলসে চলে যাব, টান গুণের রুলসে, তখন কিন্তু এই সংজ্ঞাগুলো জিজ্ঞেস করব। তো হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আপনাদেরকে যখন নিয়মের মধ্যে আসবে, তখন কিন্তু এই বিষয়গুলো আলাদাভাবে বোঝানো হবে না, তখন রুলসের মধ্যেই হরকত আসবে, তানবিন আসবে, আর আপনাদেরকে সেই অনুযায়ী বুঝে নিতে হবে। এরপর কিছু বিষয় আছে, সাকিন এবং তাসদিদ। হ্যাঁ, আচ্ছা, আরবি লেখাটা আমি একটু আবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে প্রথম স্লাইড। হ্যাঁ, এটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। প্রথম স্লাইড, আর দ্বিতীয় স্লাইডটা আমি দিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে, আশা করি। এই যে এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তা বাসায় প্র্যাকটিস করবেন সবাই। আমি আপনাদের জন্য বললাম তো যে সামনে যদি ভালো আগ্রহের জায়গা দেখি, 7টা হরফকেই আমি আলাদাভাবে আমি স্লাইড আকারে করে দিয়ে রাখবো আপনাদের জন্য, যে হরফগুলোর প্র্যাকটিস, এবং 2টা সূত্রই ওই প্র্যাকটিস গুলো হিসেবে দিয়ে রাখবো ইনশাল্লাহ। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সাকিন এবং তাসদিদ। সাকিন তো বুঝেন, আপনারা চিনেন, তাসদিদও বুঝেন। তাসদিদ হচ্ছে ওই একদম এরকম সিনের যে মুখটা আছে না, ওইরকম থাকে জিনিসটা সাকিন। সাকিন দিয়ে কি করে? আহ ধরে জাস্ট। আর তাসদিদ দিয়ে কি করে? তাসদিদ দিয়ে হচ্ছে আমরা ধরে ওই জিনিসটাকে আবার নিয়ে যাই। যেমন ওয়ালিল্লাহি ওয়াত্তাবাউ, ওয়াও তা জবর ওয়াত্তা, জবর তা, ওয়াত্তাবাউ। আর সাকিন হইলে, হ্যাঁ, আসলাম, আলিফ সিন জবর আস, লাম আলিফ জবর লা, লাম, সিনের কাজ শেষ, সিনটাকে শুধু ধরে চলে গেছে, ধরে নিয়ে যায়নি। আর তাসদিদ দিয়ে ধরে আবার নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে একদম আমি সহজ ধারায় বলার চেষ্টা করলাম। এবার আসি, এই সাকিন এবং তাসদিদ একসাথে থাকলে এটা একটা, বলে না যে চিরন্তন সত্য একটা বিষয়, এগুলো রুলস লাগে না, এগুলো এমনিতেই মাথায় রাখতে হয় যে কেন হবে, এই জিনিসটার কোনো কেন উত্তর নাই। আপনি এইভাবে মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জন্য ইজি হবে। কি আছে বিষয়টা? যদি সাকিন তাসদিদ একসাথে থাকলে, সাকিন এবং তাসদিদ একসাথে থাকলে সর্বাবস্থায় সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে ধরতে হবে। এই সিস্টেমটা, অর্থাৎ এই রুলসটা যদি মাথায় রাখেন, আপনার জন্য অনেকগুলো নিয়মই আর শিখা লাগবে না, এটা অটোমেটিক জিনিসটা
আপনার মধ্যে গেঁথে থাকবে। আপনি তেলাওয়াতের মধ্যে এরকমটা দেখলে আপনি অটোমেটিক সাকিন বাদ দিয়ে তাসদিদ ধরে ফেলবেন। আর এই নিয়ম রুলস এর মধ্যে আপনার ওয়াজিব গুন্নাও পড়ে যায়, অনেক সময় মিম সাকিনের নিয়ম পড়ে যায়, অনেক সময় ইদগামের নিয়ম পড়ে যায়। তো এই নিয়মগুলোও কিন্তু আপনার শিখা লাগতেছে না আপনি যদি এই রুলসটা জানেন। সাকিন এবং তাসদিদ একসাথে থাকলে অবশ্যই এমন হবে সাকিনের পরেই তাসদিদ হবে, এমন কখনোই হবে না তাসদিদের পর সাকিন হবে। ওয়াত্তাউ হাম রব্বির হাম হুমা হবে অবশ্যই, কিন্তু সে তখন কিন্তু এই রুলসটা হবে না, তখন তাসদিদের পর সাকিন অটোমেটিক উচ্চারণ হয়। কিন্তু সাকিনের পর যখন তাসদিদ হবে তখন সাকিনটাকে বাদ দিয়ে তাসদিদটাকে ধরতে হবে, সাকিনটার তখন কোনো ভ্যালু থাকে না। কারণ দুইটা বিষয়ের উপরই কিন্তু ধরার নিয়ম আছে। অর্থাৎ সাকিন যখন হয় তখন সাকিনকে আমরা ধরি, তাসদিদ যখন হয় তাসদিদকে আমরা ধরি। অর্থাৎ সাকিন আর তাসদিদ ধরি না, আমরা ধরি ওই সাকিন আর তাসদিদ যুক্ত হরফগুলোকে। আমি আশা করি বুঝে যেতে পেরেছি। আবারও বলি, যখন আপনি আলহামদু বলতেছেন আলিফ লামকে ধরছে আলহামদু, আবার যখন আপনি বলতেছেন হ্যাঁ ওয়াত্তাবাউ, তখন আবার তাকেও ধরতেছেন, ওটা হচ্ছে তাসদিদ। তো যখন এই তাসদিদ সাকিন দুইটাই একসাথে থাকবে, অর্থাৎ সাকিনের পর তাসদিদ থাকবে, তখন আমরা সাকিন বাদ দিয়ে তাসদিদকে ধরবো। আশা করি বুঝতে পেরেছেন। তখন আর সাকিনের কোনো ভ্যালু থাকে না, কারণ সবসময় সাকিনের চেয়ে তাসদিদটা বড়। এরপর আসে আরেকটা বিষয়, হরকত সাকিন অথবা হরকত তাসদিদের মাঝে যত ফাঁকা বা খালি হরফ থাকবে কিছুই গণ্য হবে না। এটা হচ্ছে কি, এমন অনেক সময় দেখবেন, আমি আপনাদেরকে তেলাওয়াতের মধ্যে দেখাই, আপনাদের জন্য অনেকটা ইজি হবে। হ্যাঁ, আমি তেলাওয়াত আপনাদেরকে দেখাচ্ছি। যখন দেখবেন যে আপনি একটা সাকিনযুক্ত হরফকে ধরলেন, জবর দিয়ে একটা সাকিনযুক্ত হরফকে ধরা হলো, তো এই হরফটাকে যখন ধরা হলো তখন কিন্তু এই হরফটা আমরা এই যে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যে কোনো একটা উদাহরণ আপনাদের আসবে আশা করি, এগুলো রেগুলার আসে এগুলো আমাদের, কিন্তু আমরা আসলে ওইরকম ভাবে চিন্তা করি না, যার ফলে আমাদের জন্য কঠিন মনে হয় আসলে দিন শেষে। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি এখানে, এই যে আমি যে বলছিলাম না সাকিন তাসদিদ আছে, সাকিন বাদ দিতে হবে। এই যে এই আয়াতটা দেখতে পারতেছেন সবাই, 30 নম্বর আয়াত। হ্যাঁ, এই যে 30 নম্বর আয়াতে দেখেন এখানে ফাযুকু ফালান নাযীদাকুম, এই যে সাকিন আসলো, এরপরে কিন্তু আবার একটা নুন আসলো, দেখতে পারতেছেন সবাই। এই যে এরপরে যে আবার তাসদিদ আসছে, আমরা কিন্তু এখন কাকে ধরবো, এই সাকিনকে ধরবো নাকি তাসদিদকে ধরবো? আমরা তাসদিদ। হ্যাঁ তাসদিদকে ধরবো, কারণ আমি কিন্তু রুলসে বলে দিয়েছি যে সাকিন তাসদিদ একসাথে থাকলে সাকিন বাদ দিয়ে তাসদিদ। তো আপনি যখন এই সিস্টেমটা জানবেন, এই রুলসটা মাথায় থাকবে, আপনি কিন্তু আলাদাভাবে এটা নুন সাকিনের নিয়মের কারণে টান হইছে সেজন্য তাসদিদকে ধরা হইছে এরকম কিছু মাথায় আনা লাগবে না। আপনি জানেন রুলসটা যে চিরন্তন সত্য একটা বিষয় কি, সাকিন তাসদিদ একসাথে থাকলে সাকিন বাদ দিয়ে তাসদিদ ধরতে হবে, সেই অনুযায়ী আপনি ধরে ফেললেন। এটা কখনোই সম্ভব হবে না এই একসাথে সাকিনকেও ধরবেন আবার এই একসাথে তাসদিদকেও ধরবেন, এটা কোনো কালেই সম্ভব না। তো এরকম অনেক আসবে, আপনি যখন তেলাওয়াত করতে থাকবেন রেগুলার আসবে এগুলা। তো এই বিষয়গুলো মাথায় রাখতে, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় দেখেন, হ্যাঁ, যখন তাসদিদ আর কি হরকতের পর তাসদিদ আসলো বা হরকতের পর সাকিন আসলো, আবার বুঝাচ্ছি, যেমন এখানে দেখেন এই যে হরকত, মিমের উপর জবর আছে, মানে এটা একটা হরকত, তাই না? এই মিম কাকে ধরবে? র কে ধরবে। ওকে, যেহেতু র এর উপর কি আছে, তাসদিদ আছে, এমন জি। এখন এটার ভিতরে দেখেন লাম আছে, আলিফ আছে, লাম আছে, এই হরফগুলোর কোনো ভ্যালু নাই, তেলাওয়াতরত অবস্থায় এই হরফগুলোর কোনো দাম নাই। যখন জবর আসবে বা আপনি যখন তেলাওয়াত করবেন সবসময় দেখতে হবে পরের হরফে কি আছে। পরের হরফ যদি এখানে তাসদিদটা না থাকতো তাহলে এই প্রথম খালি আলিফটার ভ্যালু থাকতো। প্রথম খালি আলিফটার ভ্যালু থাকতো কেন? কারণ জবরের পর খালি আলিফ, সেটা হচ্ছে এক আলিফ টান হয়। হ্যাঁ, যেমনটা এখানে দেখতেছেন যে মাফাজা, জবরের পর খালি আলিফ এক আলিফ টান হয়, কারণ এখানে জবরের পর কখনোই তাসদিদ হইতেছে না, নাই এখানে, বা সাকিন নাই। যদি জবরের পর সাকিন হয় বা তাসদিদ হয়, এর মধ্যবর্তী অবস্থানে যদি 10টা হরফও থাকে ওই 10টা হরফের কোনো ভ্যালু থাকে না, যতগুলো হরফই থাকবে। এমনও হয় 5টা হরফও দেখছি, এরকম জায়গায় আছে যেখানে 5টা হরফ আছে, তো এই হরফগুলোর কোনো ভ্যালু থাকে না। যেমন এখানে দেখেন ইয়াউমা ইয়াকুমুর রূহু, এখানে এই পেশ কাকে ধরলো?
মিম কাকে ধরলো? রকে ধরলো, এর মাঝখানে আলিফ আসছে, ওকে। লাম আসছে। এই আলিফ লামের কোনো ভ্যালু নাই তেলাওয়াতরত অবস্থায়। এগুলো অর্থের জন্য ভ্যালু আছে, তেলাওয়াতের জন্য এগুলোর কোনো ভ্যালু নাই। তেলাওয়াতের সময় শুধুমাত্র ভ্যালু থাকবে ওই হরফটারই, যেই হরফটার উপরে নিচে কোনো হরকত অথবা সাকিন তাজদিদ কোনো কিছু থাকবে। খালি হরফের কোনো ভ্যালু থাকে না। খালি হরফ খালি, এটার কোনো দাম নাই। আশা করি বুঝতে পেরেছেন। যেমন জিরো, এটার কোনো ভ্যালু নাই, এমন জিরোর যখন আগে কিছু থাকবে তাহলে হচ্ছে জিরোটার ভ্যালু থাকবে, 10 হইলো 100 হইলো এরকম কিছু। ঠিক একটা হরফটাকে হরফ হিসেবে ধরা হবে তখনই যখন ওই হরফটাতে হরকত, সাকিন, তাজদিদ, জবর, জের, পেশ এমন কিছু থাকবে। এমন কিছু না থাকলে, যদি হরফটা কোন একদম ফাঁকা থাকে তাহলে ওই হরফটার কোনো ভ্যালু থাকে না। এটা আপনাদের যদি মাথায় থাকে তাহলে দেখবেন যে অনেক কিছুই আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো বলতেছি, এগুলো যদি আপনি আলাদাভাবে মাথায় রেখে দেন, আপনার জন্য রুলস গুলো খুব একটা ম্যাটার করবে না, সমস্যা মনে হবে না। এমন অনেক তেলাওয়াতরত অবস্থায় আপনি দেখতে পারবেন বিষয়গুলো, তো আপনি ফেস করলে তখন আপনি অটোমেটিক বুঝে ফেলবেন। যেমন দেখেন এখানে হা এ রকে ধরবে, এর মাঝখানে দেখেন 3টা হরফ আসছে, আলিফ, আলিফ লাম, যেমন তাতবাউহা রাদিফা। তো এরকম যখন রেগুলার প্র্যাকটিস করবেন তখন আর বিষয়গুলোর মাথায় থাকবে না। তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ 2টা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করি মাথায় রাখতে পেরেছেন। নাও আপনাদের যদি বিষয়গুলো বলেন যে না এটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনার জন্য আরো সহজ সিস্টেম আছে। এগুলো হচ্ছে জাস্ট প্রথমে কিছু কিছু বিষয় আছে যেগুলো জাস্ট মাথায় রাখার জন্য দেই। যখন আপনাদেরকে নিয়ম শিখাবো, নিয়ম শিখানোর সময় এই বিষয়গুলো তখন দেখবেন যে অটোমেটিক আপনার মাথায় আসতেছে। এটা একটা আরেকটার সাথে এঙ্গেজ আছে। যখন নুন সাকিনের নিয়ম শিখাবো দেখবেন যে এই যে সাকিন তাজদিদের বিষয়গুলো বলতেছি এগুলো দেখবেন অটোমেটিক আসছে আপনার মাথায়। তো এই জন্য প্রথমত এই 2টা বিষয় মাথায় রাখবেন, তানবিন কাকে বলে, হরকত কাকে বলে। এগুলোর ক্ষেত্রে যাতে প্যাচ না খেয়ে যান, আমি যখন তানবিন দিয়ে কোন রুলস শিখাবো তখন যাতে আপনি হরকতের বিষয়টা মাথায় না আনেন, আবার হরকত দিয়ে যখন রুলস শিখাবো তখন যে তানবিনের বিষয়টা মাথায় না আনেন। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তানবিন বলে 2 জবর 2 জের 2 পেশকে। এরপর হচ্ছে এই সাকিন তাজদিদের বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আশা করি আপনাদের জন্য অনেক সুন্দর হবে সামনের বিষয়গুলো। আর সবচেয়ে বড় বিষয় প্র্যাকটিস করতে হবে আপনাদের, অনেক প্র্যাকটিস করতে। দেখেন আজকে যারা আমি এই যে যে ছন্দ বা যে সূত্রটা বললাম, এই সূত্রটা অনুযায়ী যখন নিতে গেলাম আপনাদের সবারই অবস্থা খুবই করুন। এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা রেগুলার নামাজ পড়ি, রেগুলার আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের কত ভুল যায়, কিন্তু অন্তত হরফের উচ্চারণগুলো যদি যথাযথ ভাবে আদায় হয় তাহলে তো অন্তত নির্ভর থাকবে যে আমাদের কবুল হচ্ছে আমাদেরটা। আমরা দয়ের জায়গায় সরাসরি দা বলতেছি এখানেই। তার তেলাওয়াতের সময় আমরা কত ভয়ঙ্কর ভুল করি, কারণ তেলাওয়াতের সময় অনেকক্ষণ পর জবর অবস্থায় আসতেছে দরটা, অনেকক্ষণ পর জের অবস্থায় আসতেছে। আপনি কিভাবে টের পাবেন যেটা যে আসলে সঠিক না বেঠিক? আপনার সামনে তো কোনো ওস্তাদ সবসময় নাই। তো সেই জন্য এই জায়গাটা যাদের পরিপক্কতা বেশি থাকবে, দ দই দো আল দো দন দ দই বদনা মিন আল দুদনি দই দ দ ওয়ালি দ দ, এমন আমার মুখে যেমন লেগে আছে, আমি এখন যেমন ভাবেই বলি না কেন সঠিক হবে। তো এমন আমাদের আলহামদুলিল্লাহ যে দ্বিতীয় যে লেভেল, সেই পর্যন্ত যারা ধৈর্য ধরে থাকতে পারবেন ওই লেভেলে যাওয়ার জন্য, আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। আমাদের লেভেল 2 এর দেখেন এখানে আজকে আলহামদুলিল্লাহ একজন এসে পড়েছিল। আমরা সাধারণত লেভেল 2 এর কেউ এখানে আসে না, হুটহাট এসে পড়ে অনেকেই মেম্বার। তো উনি আমাদের হয়তো অনেক 3-4 সাইকেল ধরে আছেন। তো আমাদের লেভেল 2 এ যারা আছেন সবারই আলহামদুলিল্লাহ এই যে হরফের জায়গাগুলো খুব ক্লিয়ার। আমরা চেষ্টা করি যে লেভেল 1 এ থেকে আপনাদের জন্য বা যারাই থাকবে লেভেল 1 এ এই বিষয়গুলো পরিপক্কতা আনার। যদিও এখানে অনেক বেশি মেম্বার থাকার কারণে সবার পড়া নেওয়ার পসিবল হয় না, তারপরেও আজকে অনেকেই কম দিছে তেলাওয়াত। চেষ্টা করব যে আরেকটু বেশি আপনাদের সাড়া পেতে, যাতে আপনারা সবাই বেশি আগ্রহী হন। আপনাদের আগ্রহটা বেশি দেখলে আমার জন্য আরো সুবিধা হবে। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়টা। আজকের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এবং সামনের ক্লাসে ওই বিষয়গুলো অ্যানালাইসিস হবে অনেক, আপনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব কোন কোন সমস্যা কি। আজকে আপাতত আমরা একদমই হরফ কেন্দ্রিক আলোচনা শেষ করে ফেললাম। আমাদের সামনের দিকে আলোচনা হবে সরাসরি টান গুণনা। হ্যাঁ, আমাদের হরফের আলোচনা শেষ, টান গুণনার আলোচনা যাব আমরা। তার মধ্যে
মাঝে মাঝে হরফের প্র্যাকটিস গুলো করাবো ইনশাল্লাহ, যেহেতু হরফের প্র্যাকটিস অনেক কম আছে আপনাদের, আর লেভেল 1-এ আসলে খুব একটা নেওয়া পসিবল হয় না। সবগুলো বিষয়ের একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়, যাতে অন্তত আপনারা লেভেল 2-তে গেলে খুব ভালোভাবে নিজেদেরকে ম্যাচ করতে পারেন, সেজন্যই। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে। ভালো একদম একালিক টান থেকে শুরু হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মোনাজাতের মাধ্যমে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. الله